দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে অভিবাসীরা এক অনিশ্চিত সময় পার করছেন। মূলত অভিবাসন নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার সব ধরনের ব্যবস্থা সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি অভিবাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও গ্রহণ করেছে তারা। ফলে এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক এবং মানবাধিকারের লঙ্ঘন হিসেবেও সমালোচনা করছেন অনেকেই। ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে অভিবাসন ইস্যুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আজকের প্রবাসী পরবাসী অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং এ বিষয়ে পরামর্শ দিতে বিশেষজ্ঞ হিসেবে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জনাব এহসানুর রহমান। ভাইয়া, আপনাকে স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভালো লাগছে আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমিও ভালো আছি। একদম শুরুতে যদি আসি ভাইয়া, যে অভিবাসন নীতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বৈশিষ্ট্যগুলো কি? নির্বাহী আদেশ এমন আশ্চর্যজনক কিছু না, সব প্রেসিডেন্টই দিয়ে থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার নির্বাহী আদেশ আসছে, তবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশগুলো রাজনীতির উপর ভিত্তি করে অনেকটা। এবং এই যে এতদিন পর্যন্ত যে নির্বাহী আদেশ দেখলাম এই মাত্র জানুয়ারি 20 থেকে আজ পর্যন্ত, এটাকে মূলত দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো এই যে ইমিগ্রেশন যে পলিসি আছে, এটার মূলত এনফোর্সমেন্টটাকে বাড়ানো। এই আইনগুলি কিন্তু আগেও ছিল, অথবা আইনের কোনো পরিবর্তন না। আর আরেক ধরনের এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশ, যেটা এতে আইন পরিবর্তন করার কথা বলা হচ্ছে, যেমন জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়া। তাই এইবার এই জন্য এই নির্বাহী আদেশগুলি এত আলোচনার সম্মুখীন, কেননা এই নির্বাহী আদেশগুলো আমাদের মতো বাংলাদেশিদেরকে একদম সরাসরি আঘাত করছে এবং আমাদের জীবনের বিভিন্ন সময় বিভিন্নভাবে এটাকে ইনফ্লুয়েন্স করতেছে, প্রভাবিত করছে। জি, এই জন্যই এত বৈশিষ্ট্যমূলক এইবারে নির্বাহী আদেশগুলো। যেমনটা আপনি বলছিলেন যে বাংলাদেশিরা প্রভাবিত হচ্ছে, এই যে প্রভাবটা পড়ছে, প্রত্যেকটা প্রভাবেরই একটা প্রতিক্রিয়া থাকে। প্রতিক্রিয়াগুলো কি হচ্ছে? বাংলাদেশিরা বিভিন্নভাবে আমেরিকায় আছে, কে কিভাবে আছে সেখান থেকে এটা বিচার করতে হবে। যেমন অনেক বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আছে। আমি আজকে 24 বছর হলো আইন চর্চা করি আমেরিকাতে। আমি গত 23 বছরে না যত সেভিস টার্মিনেট হতে দেখছি, গত এক মাসে তার চেয়ে বেশি সেভিস টার্মিনেট হতে দেখছি। সেভিস টার্মিনেশনটা কি? সেভিস যদি আপনার না থাকে, আপনার আমেরিকাতে স্টুডেন্ট হিসাবে থাকার যে ভিসা, এগুলো সব ক্যান্সেল, এবং স্কুল আপনাকে এনরোল করতে পারবে না। তাই এখন আগে যেই বিষয়টা একটু জটিল, আমেরিকার ফেডারেল ল এবং স্টেট ল দুইটাকে সাধারণত আলাদাভাবে নিয়ন্ত্রণ করা হয়। ইমিগ্রেশন ফেডারেল ল, এবং এটা ফেডারেল গভর্নমেন্ট ওয়াশিংটন ডিসি থেকে নির্ধারণ করে। আর স্টেট লগুলো প্রত্যেকটা স্টেটের নিজস্ব কিছু ল আছে। ইমিগ্রেশনে সাধারণত স্টেট মাথা ঘামায় না। তাই প্রেসিডেন্ট ট্রাম্প এবার প্রেসিডেন্ট হওয়ার পরে এই দ্বিতীয় দফায় বেশ কিছু স্টেটকে বাধ্যতামূলকভাবে তাদের যে খবর আছে সেগুলো কেন্দ্রীয় সরকার বা ফেডারেল গভর্নমেন্টের সাথে শেয়ার করার জন্য এক ধরনের জোর করছে, এবং সেটাতে সে সাফল্যও পাইছে। এর জন্য যে সমস্ত স্টুডেন্টদের কোনো ক্রাইম ছিল, যেটা এতদিন উঠে আসে নাই, সেটা এখন নতুনভাবে উঠে আসছে। আচ্ছা, এতদিন উঠে আসেনি কেন? কেননা ফেডারেল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের একটা দূরত্ব ছিল। তো এই দূরত্বটা কমে আসছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সেপ্টেম্বর 11, 2001 সালে এই যে আমেরিকার বিভিন্ন বিল্ডিংয়ে আমেরিকার প্লেনগুলি, এই যে টেরোরিস্টরা প্লেন ধ্বংস করলো, সেই সময় ডিপার্টমেন্ট অফ জাস্টিস, তখন তো আর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ছিল না, ডিপার্টমেন্ট অফ জাস্টিস ইমিগ্রেশন দেখতো। এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিসে শোনা যায় তখন এতগুলো সার্ভার ছিল যে একটা সার্ভারের সাথে আরেকটা সার্ভারেরই কোনো যোগাযোগ ছিল না। অর্থাৎ এই যে আমেরিকা যে প্রাইভেসি অ্যাক্ট আছে, এর কারণে অনেক খবর সরকার পায় না, অনেক সময় স্টেট পায় না। কিন্তু এখন যেটা হচ্ছে, এই সরকার, স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে দূরত্বটা কিছুটা কমে আসাতে বিভিন্ন ক্রাইম যেগুলি স্টেট লেভেলে হয়েছিল, ফরেন স্টুডেন্টরা করছে, সেগুলি আসছে। এবং আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমি এবার দেশে আসার 3-4 দিন আগে একটা কনসালটেশন করলাম, যেখানে একজন ফরেন স্টুডেন্ট একটা ঘটনা ঘটাইছেন, ক্রিমিনাল অ্যাক্ট, তার 3 দিনের মাথায় তার সার্ভিস ক্যান্সেল হয়ে গেছে। এবং আশ্চর্যজনক দ্রুত গতিতে। তা এখন আমাদের যারা ফরেন স্টুডেন্ট আমেরিকায় আছে, তাদেরকে খুব সাবধান থাকতে হবে। আপনি যখন ফরেন স্টুডেন্ট হিসাবে আমেরিকাতে যান, আপনি বেশ কিছু শর্ত পালন করতে হবে, আমেরিকার নিয়ম মানতে হবে। আপনি বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করতে পারবেন না, আন্ডারগ্রেড লেভেলে তো কাজ করার পারমিশন নাই বললেই চলে। তারপরে আপনি গাড়ি চালানোর নিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ধরনের ক্রিমিনালের সাথে ইনভলভ হয়ে যান, সেটাও কিন্তু আপনাকে আঘাত করতে পারে F1 এর ক্ষেত্রে। এবং কখন যে কে কোথা থেকে সার্ভিসটা ক্যান্সেল করে দিবে আপনি বুঝবেনও না। আপনার ডিএসও, ডেজিগনেটেড স্কুল অফিসার, আপনাকে শুধু একটা ইমেল পাঠিয়ে দিবে, ইয়োর সার্ভিস হ্যাজ বিন টার্মিনেটেড, তোমাকে দেশ থেকে চলে যেতে হবে। হ্যাঁ, এখন আপনার হাতে তো 150 দিন থাকবেন রিইনস্টেট করার জন্য। কিন্তু আমি যে কয়টা কেস দেখলাম, তার মধ্যে
অর্ধেক কেসও রিইনস্টেট করে জিততে পারবে না, কারণ এগুলি এত পুরানো ক্রিমিনাল রেকর্ড যেগুলিকে ঠিক করে জিতে আসা এখন আর সম্ভব না। একদম নতুন কেস যেগুলি সেখানে হয়তো বা চ্যালেঞ্জ করে ভালো ডিফেন্স ক্রিমিনাল লয়ার নিয়ে উঠে আসতে পারে। এই জন্য ফরেন স্টুডেন্টকে খুব সাবধানে থাকতে হবে। আচ্ছা, আরও যদি কোনো গাইডলাইন থাকে যেগুলো হয়তো বা তারা আমাদের এই আয়োজনের মাধ্যমে শুনলে উপকৃত হবে, আপনি বলতে পারেন। ফরেন স্টুডেন্টদের জন্য সবচাইতে হলো যে কাজ তারা অনুমতি নিয়ে করছে কিনা, কেন এবং তারা যে 12 ঘন্টা বা 9 ঘন্টা প্রতি সপ্তাহে যে স্কুলে যে ক্রেডিট আওয়ারটা করার সেটা করছে কিনা, এবং তাদের যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে এবং এখনো যদি সুযোগ থাকে সেটাকে ঠিক করার করে ফেলার জন্য। আচ্ছা, যেটা সাধারণত অনেক দিন হয়ে গেলে এগুলি আর ঠিক করা যায় না। তারপরেও একজন ক্রিমিনাল ডিফেন্স লয়ারের সাথে কথা বলে এগুলি ঠিক না করলে, কেননা এখন যেহেতু কম্পিউটার অটোমেটিক ক্রস চেক করতেছে, আগে এই ক্রস চেকগুলি এত ছিলই না বললে চলা যায়। স্টেট লেভেলে কি ক্রাইম করছে এটা ফেডারেল গভর্নমেন্ট জানতোই না বলতে গেলে, কিন্তু এখন এই ধরনের খবর আদান প্রদানের হারটা অনেক দ্রুত, অনেক এফিশিয়েন্ট হয়ে গেছে। আর ট্রাম্পের এইবার ক্ষমতায় আসার কারণে স্টেট লেভেলের অনেক সরকারই ট্রাম্প সরকারের সাথে সহযোগিতা করতেছে, যার জন্য এই খবরগুলি সরকার পাওয়াতে এই ছাত্রদের যে সেভিসগুলি ক্যান্সেল হওয়ার অন্যতম কারণ। আচ্ছা, বর্তমান সময়ে যেটা আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে, যে পরিবর্তনগুলো আসলে মানুষ খুব সহজভাবে নিতে পারছে না, সেটা মানসিকভাবেই হোক আর যেভাবেই হোক কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছে। এই প্রভাবটা আসলে বিভিন্ন দিক থেকেই হচ্ছে। আপনার জায়গা থেকে যদি বলেন যে উল্লেখযোগ্য দিকগুলো কোনগুলো? আমি শুধু যদি আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের কথা চিন্তা করি, এর মধ্যে অনেকেই ধরেন নিউ ইয়র্কে, বিশেষ করে নিউ ইয়র্কে অনেকেই আছে অ্যাসাইলাম করে ফেলছেন। অ্যাসাইলাম করছেন, ট্যুরিস্ট ভিসাতে গেছেন অথবা স্টুডেন্ট ভিসাতে গেছে অথবা এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, বর্ডার দিকে ঢুকছেন। এখন তারা অ্যাসাইলামে অ্যাপ্লাই করছেন, 150 দিন পরে হয়তো বা ওয়ার্ক পারমিটও পেয়েছেন, কিন্তু এনাদের কেসগুলি যদি আসলেই মানে ম্যারিট না থাকে, এইগুলি কেসে যে পলিটিক্যাল তাদের প্রবলেম ছিল বাংলাদেশে বা এই সমস্ত যদি উল্লেখযোগ্য কারণ না থাকে, তাহলে তাদেরকে খুব সাবধানে একজন উকিলের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ কি সেটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে। খুব একটা বেশি পথ খোলা নাই এইগুলি বিষয়। তো এইটা তো মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতেছে। বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে, চিন্তা করতেছে স্কুলে এসে ইমিগ্রেশন ধরবে কিনা, যদিও ইমিগ্রেশনের স্কুলে যাওয়ার এখন পর্যন্ত কোনো খবর নাই। আপনি কাজে যাচ্ছেন, সেই কাজে ইমিগ্রেশন আসবে কিনা, কি ধরনের মানুষ একটা চাপের মধ্যে আছে। আরও যেটা দুর্ভাগ্যজনক সেটা হলো এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কিন্তু একদম গড়পড়তায় রাস্তাঘাটে সব জায়গায় বেআইনিভাবে যারা আছে তাদেরকে ধরার জন্য কোনো পদক্ষেপ এখনো কিন্তু নেয় নাই। যেটা করছে তারা সেটা হলো যাদের ক্রিমিনাল রেকর্ড আছে অলরেডি এবং যারা অবৈধভাবে আছে তাদেরকে প্রথমে ধরার জন্য সবচাইতে চেষ্টা করা হচ্ছে। কেন এদেরকে ধরা সোজা, এদের ফিঙ্গারপ্রিন্ট আছে সরকারের কাছে, এরা কোথায় থাকে, কোন স্টেট থেকে ড্রাইভার লাইসেন্স নিলে, এগুলি খুঁজে বের করা একটা সুবিধা। আর আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তাও করেন যে ক্রিমিনাল ক্রাইমের সাথে জড়িত তাকে আগে ধরবে, একজন অবৈধ যে আছে অবৈধভাবে কিন্তু ক্রাইমের সাথে জড়িত না তাকে ধরবে, স্বাভাবিকভাবে যে ক্রাইমের সাথে জড়িত তাকে ধরবে। যেখানে যে দুর্ভাগ্যজনক যেটা বলছিলাম সেটা হলো কোন একটা বাসায় গেল এই খবরে যে এখানে একজন অভিবাসী আছে বাংলাদেশি যার ক্রিমিনাল রেকর্ড আছে, তা গেল কিন্তু তাকে পেল না, কিন্তু সেই বাসায় আরো অনেক বাঙালি থাকতে পারে যারা অভিবাসী, এবং এরকম ঘটনা নিউ ইয়র্কে ঘটেছে। এই জন্য আপনাকে শুধু আপনি কি করছেন সেটা চিন্তা করলে হবে না, আপনি কাদের সাথে আছেন, আপনার বন্ধু বান্ধব কি, কোথায় থাকেন, এগুলি সবকিছু বিষয় একটু চিন্তা করতে হবে। স্বাভাবিকভাবে এগুলি মানুষের মধ্যে অনেক বেশি স্ট্রেস বাড়িয়ে তুলছে। আচ্ছা, স্ট্রেস বাড়িয়ে তুলছে, এটার পিছনে কারণও রয়েছে বেশ কিছু। যে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি যে বাড়িতে বাড়িতে গিয়ে আসলে অ্যারেস্ট করা হচ্ছে। এটির কারণটা কি এবং এটাতে আসলে মানবাধিকার কতখানি অক্ষুণ্ণ থাকছে বলে আপনি মনে করেন? একদম বাড়িতে বাড়িতে যে কোনো র্যান্ডমলি চেক করা হচ্ছে এরকম কোনো ঘটনা আমার জানা নেই। তবে সরকারের কাছে যদি খবর থাকে এই বাড়িতে এরকম একজন ইললিগাল ইমিগ্রেন্ট আছে, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, যার এরকম একটা ক্রিমিনাল রেকর্ড আছে, সেখানে ধরতে যেয়ে তারপরে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসতেছে। তবে আমেরিকার আমার মনে হয় না ইমিগ্রেন্ট যে USCIS বা আইস অথবা CPB এরকম রিসোর্সেস আছে বাড়িতে বাড়িতে যে খোঁজার বা খুঁজে দেখার, সেরকম সামর্থ্য নাই। বিশেষ ক্ষেত্রে যেমন কয়েকটি ইউনিভার্সিটিতে বিদেশি ছাত্রদেরকে ধরা হয়েছে যারা প্যালেস্তিনিয়ান এবং ইসরায়েলি ইস্যুতে বেশ অ্যাক্টিভ ছিল, সেটা হলো নির্দিষ্টভাবে কয়েকজনকে ধরা হয়েছে। আর
একদম যে ঢালাওভাবে রাস্তাঘাটে ধরা হচ্ছে এখন পর্যন্ত এরকম কোনো খবর নাই। তবে বর্ডারের কাছে একটা নিয়মই আছে, বর্ডারের এত মাইলের মধ্যে ইমিগ্রেশন যে কাউকে চেক করতে পারে, সেইগুলির তৎপরতা বাড়ানো হয়েছে। আমি যেটা একটু আগেই বলতেছিলাম, ডোনাল্ড ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার সেটাকে আপনি দুই ধরনের ভাগে ভাগ করতে পারেন। একটা হলো আগে আইনগুলি ছিল কিন্তু প্রয়োগ ছিল না, এখন প্রয়োগগুলি বাড়ানোর জন্য যে রিসোর্সেস দরকার সেগুলি বাড়ানো হচ্ছে যাতে আরো বেশি মানুষ ধরা যায় এবং অবৈধকে দেশ থেকে বের করা যায়। আর আরেক ধরনের এক্সিকিউটিভ অর্ডার যেটা হলো নীতিগতভাবে পরিবর্তন, যেটা যে আমেরিকায় জন্মগ্রহণকারী বাচ্চারা আমেরিকার নাগরিকত্ব পাবে কিনা, অবৈধ অভিবাসীদের বাচ্চারা নাগরিকত্ব পাবে কিনা, সেটা একটা আইনগত বিষয়। এই জায়গা থেকেই আসলে অভিবাসন এই নীতির আওতায় যারা পড়েছে, যারা অভিবাসী, তাদের জায়গা থেকে দেখা যায় যে কোনো একটা সমস্যা আসলে সেটা যে কোনোভাবে সমাধান করার একটা সুযোগ থাকে। সেটা অ্যাটর্নিরা কিন্তু বিশেষভাবে একটা ভূমিকা রাখে সেখানে। একদম অথেন্টিক বা নির্ভরযোগ্য অ্যাটর্নিদেরকে আসলে কোনো ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে নাকি কিভাবে তাদের সাথে আসলে যোগাযোগটা স্থাপন করা যাচ্ছে? আপনি একজন অ্যাটর্নি কিনা সেটা খুব সহজে যাচাই করতে পারেন। যেমন আমেরিকাতে কিন্তু বাংলাদেশে যেমন বার কাউন্সিলের পরীক্ষা হয়, পরীক্ষার পরে সারা বাংলাদেশের পরীক্ষার পরে আপনি কোনো একটা বার অ্যাসোসিয়েশনের মেম্বার হন। আমেরিকায় ঠিক এর উল্টাটা, আপনি যে কোনো একটা স্টেটের লাইসেন্স নেবেন। আমি যেমন টেক্সাসের লাইসেন্স নিয়েছি বার পরীক্ষা দিয়ে প্রথমে, তারপরে কিন্তু আমি ইউএস সুপ্রিম কোর্টের মেম্বারশিপ নিয়েছি। এবং এটা বলতে অনেক বড় শোনালেও টেক্সাসের লাইসেন্স নেওয়া যত কঠিন তার চেয়ে ইউএস সুপ্রিম কোর্টের লাইসেন্স নেওয়া অনেক 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 সোজা। তাই এখন আপনি যদি একজন অ্যাটর্নিকে খুঁজে বের করতে চান তাহলে সে তো কোনো একটা স্টেটের সাথে অবশ্যই সে জড়িত। আমেরিকায় ফেডারেল বার বলে কিছু নাই, বার কাউন্সিল বলে কিছু নাই, প্রত্যেকটা স্টেটের এক একটা বার অ্যাসোসিয়েশন আছে। তো আপনি টেক্সাসে যে টেক্সাস বারে যে নাম দিলেই আপনি খুঁজে পাবেন সে অ্যাটর্নি কিনা, বা সে অ্যাটর্নি কিনা, তার বার লাইসেন্স সাসপেন্ড কিনা, এগুলি সব কিছু খুঁজে পাবেন। বা টেক্সাসের হতে পারে, নিউ ইয়র্কের হতে পারে, জর্জিয়ার হতে পারে। তাই আসলে কি অ্যাটর্নি এটা খুঁজে বের করে আমেরিকায় কোনো জটিল ব্যাপার না। আচ্ছা ভাইয়া, যেটা বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে গ্রিন কার্ডধারী বাংলাদেশিরা বেশ সমস্যার কথা বলছেন, যে তারা অনেক ধরনের সমস্যার মধ্যে আছেন। আসলে বাস্তবতাটা কি এখানে? বাস্তবতাটা হলো গ্রিন কার্ডধারীরা স্থায়ীভাবে আমেরিকায় থাকার একটা সুযোগ আছে। আমি যে অসুবিধাটা সবচাইতে বেশি দেখি সেটা হলো ওনারা গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে চলে আসেন। এখন 6 মাস পর পর বাংলাদেশে ধরেন 5 মাস থেকে 2-3 দিনের জন্য আমেরিকায় যান, বা 1 মাস থেকে আবার বাংলাদেশে চলে আসেন। অর্থাৎ স্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে, আপনি চাইছেন অনুমতি দেওয়া হয়েছে আমেরিকায় থাকার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বড় একটা সময় বাংলাদেশে কাটাচ্ছেন। তাতে দুই ধরনের সমস্যা হতে পারে। আমেরিকায় স্থায়ীভাবে থাকার, যেটাকে কন্টিনিউয়াস রেসিডেন্সি বলে, সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর আপনি যদি একদম ছকবাঁধা নিয়মে 5 মাস বাংলাদেশে থাকলাম, 1 মাস যে থেকে ওই 6 মাসের বিষয়টাকে যেন ধরা না পড়ি আবার চলে আসলাম, এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার করার পর এয়ারপোর্টে যখন যাবেন, আইস যে অফিসার থাকবে, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, উনি সহজেই বুঝতে পারবে আপনি গ্রিন কার্ডটাকে শুধুমাত্র রেখে দিচ্ছেন যাতায়াতের জন্য, আসলে আমেরিকায় স্থায়ীভাবে থাকার আপনার কোনো ইচ্ছা নাই। গ্রিন কার্ডধারীদের মধ্যে এরা হলো সবচাইতে বড় ধরনের অসুবিধায় আছে। এবং এদেরকে এয়ারপোর্টে ধরে, আমারও মক্কেল আছে যাদেরকে এয়ারপোর্টে ধরে গ্রিন কার্ড ক্যান্সেল করে দেওয়া হয়েছে। গ্রিন কার্ড ক্যান্সেল করে দেওয়ার পর তাদেরকে হয়তো পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে চলে আসতে হয়েছে, বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে তাদেরকে মানবিক কারণে বলা হয়েছে তুমি 1 মাস থাকতে পারবা, পেরোল দিয়ে তোমাকে ঢোকার পারমিশন দেওয়া হইলো। তাই যাদের গ্রিন কার্ড আছে তাদেরকে খুবই সাবধানে থাকতে হবে। এবং আপনি হয়তো বা জানেন এর মধ্যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অনেকেই এটাও বলতেছে যে গ্রিন কার্ড মানে কিছুই না। আসলে গ্রিন কার্ডের ক্ষমতা অনেক কম। গ্রিন কার্ডে তো আপনি ভোট দিতে পারেন না, গভর্নমেন্টের যে ফেডারেল জব সেগুলি পান না, এরকম তো কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু এখন এই যে আমি যেটার কথা বললাম, এই যে বাংলাদেশে এসে বেশি দিন বসে থাকবেন, এটা কিন্তু নতুন কোনো আইন না। এই আইন কিন্তু 10 বছর 20 বছর 30 বছর আগেও ছিল, কিন্তু প্রয়োগটা ছিল না। এখন এয়ারপোর্টে আসলেই আপনার সুটকেস খুললেই বুঝতে পারতেছে আপনি কয়দিন বাংলাদেশে ছিলেন, কয়দিন আমেরিকায় ছিলেন, কাগজপত্র দেখে। ট্যাক্স দিচ্ছেন না আমেরিকাতে, বা দিলেও নাম কাউ আসতে। তাই এই জন্য এইগুলি বিষয় নিয়ে তারা খুব একটা খুশি না, এবং এটা আইনের মধ্যেই পড়ে। অতএব আপনি যদি মনে করেন যে গ্রিন কার্ড নিয়ে আপনি আমেরিকায় থাকতে পারবেন না, তাহলে আপনি কি করতে চান একটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। খুব দারুণ করে বলছেন। এই গল্পগুলো আমরা আরো বেশি বেশি শুনতে চাই, কিন্তু এ পর্যায়ে একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের আজকের প্রবাসে পরবাসের আয়োজনে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অ্যাটর্নি জনাব এহসানুর রহমান। চলুন আবার তার কাছে ফিরে যাই। ভাইয়া,
বিরতির আগে যেমনটা শুনছিলাম যে বিভিন্ন সমস্যার কথা এবং সমস্যাগুলো সমাধানও আপনি কিছুটা আমাদেরকে জানাচ্ছিলেন। সমস্যা যেখানে থাকবে সেখানে আসলে সমাধানও থাকবে, কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যায় যে শিক্ষার্থীরা যারা দেশের বাইরে যেতে চাচ্ছে তারা অনেক সমস্যার ব্যাপারে আগে থেকে অনেক কিছু না জেনেই যাচ্ছে, গিয়ে হয়তো বা সমস্যায় পড়ছে। তাদের জন্য আসলে আপনার বলার কি আছে? শিক্ষার্থী তো F1 ভিসা নিয়ে যাচ্ছে, এমবাসিতে থেকে তাদেরকে যদি ভিসা দেয় তারা যেতে পারতেছে, পড়ালেখার জন্য ডিপেন্ডেন্ট থাকলে তারা F2 ভিসাতে যেতে পারতেছে। তবে আমার মনে হয় অর্থনৈতিক কারণে আমাদের দেশের অনেক শিক্ষার্থী ওখানে যায় এইটা আশা করে যে কোনো একটা কাজ করব এবং কাজ করে টিউশন ফিটা দেওয়ার ব্যবস্থা করব, কেন পড়ালেখা তো ওখানে বেশ খরচ, বিশেষ করে ফরেন স্টুডেন্টদের টিউশন যে রেসিডেন্ট তাদের চেয়ে অনেক বেশি। মাস্টার ডিগ্রিতে যারা পড়তে যায় তারা কিছুটা সুবিধা পায়, টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা চাকরি পেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের বেতনটা যে স্কুলে যে টিউশন সেটা ফরেন স্টুডেন্ট থেকে কমে ইন স্টেটে আসতে পারে, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটে এগুলি সাধারণত হয় না। এই জন্য ভুলের মধ্যে ওইটাই, ওই যে কাজ করব এইভাবে খরচটা পোষায় নিব, যে হয়তো বা কাজ পাচ্ছে না, ইললিগালি কাজ করতেছে, আর এখন তো ধরা পড়লে অনেক সমস্যা। তো এইগুলি কারণে স্টুডেন্টদেরকে খুব সাবধান থাকতে হবে। বর্তমান সময়ে যেটা বিশেষভাবে লক্ষ্য করা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত লোভনীয় অফার তাদের সামনে তুলে ধরা হচ্ছে, দেখা যাচ্ছে যে এগুলোর রঙিন জালে তারা এমনভাবে জড়িয়ে যাচ্ছে সেখান থেকে বের হওয়া বা বাস্তবতাকে এত পরীক্ষা করে দেখার মতো সুযোগ তাদের হচ্ছে না বা করছে না কোনো না কোনো কারণে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? সামাজিক মাধ্যমে যে কথাটা যেটা বললেন সেটা শিক্ষার্থীদের ক্ষেত্রে যত না প্রযোজ্য তার চেয়ে অনেক বেশি প্রযোজ্য হলো আমার মতে EB3 নামে একটা ভিসা আছে আমেরিকাতে, এমপ্লয়মেন্ট বেসড ভিসা। এটা যদি আপনার ব্যাচেলর ডিগ্রি থাকে বা 2 বছরের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকেন, আমেরিকার কোনো প্রকৃত স্পন্সর বা এমপ্লয়ার আপনার জন্য স্পন্সর করতে পারে। এখন গড়পড়তায় 3 থেকে 3.5 বছরের মতো লাগে, এটা একটা প্রসেস। এখানে একটা লেবার সার্টিফিকেশন হবে, আমেরিকাতে দেখতে হবে যে ওই এলাকাতে ওই কাজের জন্য লোক পাওয়া যাচ্ছে না বলে এখানে বাংলাদেশ থেকে একজনকে আনা দরকার। এটা একটা খুবই জটিল প্রক্রিয়া। গণমাধ্যম বা যে মাল্টিমিডিয়াতে যেই ধরনের প্রবলেমগুলি দেখছি সেটা হলো এখানে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আপনি আমাদেরকে এরকম টাকা দেন, আমরা এমপ্লয়ারের থেকে অফার এনে আপনাকে EB3-র মাধ্যমে নিয়ে যাব। কিন্তু আমার মনে হয় এটা আইন সিদ্ধ না, কেননা EB3 সংক্রান্ত যত খরচ আছে সব কিছু কিন্তু এমপ্লয়ারকে দিতে হবে। বাংলাদেশ থেকে যাবে সে কিন্তু কোনো খরচ করতে পারবে না। তাই এই জন্য এই যে আপনি যে বাংলাদেশে কাউকে টাকা দিচ্ছেন 20 লক্ষ বা 25 লক্ষ টাকা, আমার কাছে যেগুলি আসছে কেস, তারা যে যাবে আমেরিকাতে তারা তো অনেক ধরনের আইন ভঙ্গ করে যাচ্ছে এবং এই মুহূর্তে অনেকে হয়তোবা ধরা পড়বে না, হয়তোবা গ্রিন কার্ডও পেয়ে যাবে, কিন্তু আমারই এই 24 বছরের অভিজ্ঞতাতে আমি দেখছি যে অনেক সময় 10, 15, 20 বছর পরেও পিছনের কেসগুলি ঘাটে সেখান থেকে তুলে আনা হয় যে এইভাবে কতজন লোক আসছিল। এবং তাই এটা এই জন্য এই যারা এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমেরিকার যে আপনি যেগুলি বলেন রঙিন লোভনীয় প্রস্তাব দেখছে, এগুলি একটু যাচাই করে নিতে হবে। একদম গণহারে সব ভুল সেটা বলবো না, তবে একজন আমেরিকান উকিলের সাথে আজকাল জুমে মিটিং করা যায়, কনসালটেশন করা যায়, গুগল মিটে কনসালটেশন করা যায়। আমাদের নিশ্চয়ই প্রত্যাশা যে এরকম কারোর সাথে না ঘটুক। আরও একটি বিষয় আছে যেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা অ্যাসাইলাম ক্লেম করছে। এই যে যারা অ্যাসাইলাম ক্লেম করছে এই মুহূর্তে তাদের আসলে করণীয়টা কি হতে পারে? এখন অ্যাসাইলাম হলো নিয়ম, আপনি আমেরিকায় ঢোকার 1 বছরের মধ্যে আপনাকে অ্যাসাইলাম করতে হবে। যদি না করেন সেটা অ্যাসাইলাম না হয় উইথ হোল্ডিং, বা এটা আইনের অন্য অনেক জটিল ব্যাপার আছে সেটা। এখন যারা অ্যাসাইলাম করছে তাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হলো অ্যাসাইলাম করে তারা যখন 150 দিন পরে আবেদন করে ওয়ার্ক পারমিট পেয়ে যায় এটা সম্ভবত একটা স্ট্যাটাস। আসলে অ্যাসাইলাম কিন্তু কোনো স্ট্যাটাস না। আপনি দেশে ফেরত যেতে পারতেছেন না, কয়েকটা কারণ আছে, রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, এখন আরও কয়েকটা কারণের সাথে যোগ করা হয়েছে। এই জন্য আপনি আমেরিকায় থাকবেন, ঠিক আছে, কাজ কাম করে খান, কিন্তু এখন দেখা যাচ্ছে কি নিউ ইয়র্কের মতো শহরে যেখানে অ্যাসাইলাম অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউ যেটা হবে সেটা হতে 8-10 বছর লেগে যাচ্ছে। তাই তারা মনে করতেছে 8 বছর থাকলাম, 8-10 বছর থাকলাম, কাজ করলাম, কিন্তু আপনার কেসটা যদি স্ট্রং না হয় ইভেনচুয়ালি কিন্তু আপনি অ্যাসাইলাম পাচ্ছেন না। অ্যাসাইলাম না পেলে কি হবে, একসময় আপনাকে ফিরে আসতে হবে। তো এইগুলি বিষয় এখন থেকে চিন্তা করতে হবে। আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, ওয়ার্ক পারমিট যেহেতু পেয়ে গেছি অতএব আমার স্ট্যাটাস আছে, কিন্তু এটা খুবই টেম্পোরারি একটা সমাধান। আচ্ছা, এরকম ক্ষেত্রে কি আসলে বিশেষ কোনো দেশের ক্ষেত্রে ট্রাভেল ব্যানের কোনো সম্ভাবনা আছে? ট্রাভেল ব্যান নিয়ে একটা
সরাসরি এক্সিকিউটিভ অর্ডার হয় নাই, তবে প্রেসিডেন্ট ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার এরকম সাইন করছেন যেটাতে বলা হয়েছে, স্টেট ডিপার্টমেন্টকে বলা হয়েছে পৃথিবীর বেশ কিছু দেশকে শনাক্ত করার জন্য যেই দেশ আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ। এইভাবে অলিখিতভাবে 48টা দেশের নাম তৈরি করা হয়েছে। এটা এখনো অফিসিয়াল না, তার মধ্যে বাংলাদেশ নাই। তবে আপনি যেহেতু প্রশ্নটা করলেন এবং আমরা বাংলাদেশিদের প্রেক্ষাপটে আলোচনা করছি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে লাল, হলুদ এবং অরেঞ্জ বা কমলা, এই 3 রঙের দল করা হয়েছে। এর মধ্যে একটা দলের হলো যেই দেশ থেকে বাঙালিরা ইনভেস্ট করে পাসপোর্ট পেতে পারে, এবং সেই সমস্ত পাসপোর্টে আপনি যখন আমেরিকায় ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তখন আপনি 10 বছরের জন্য ট্যুরিস্ট ভিসা পান। আমি আবার এটা লিখিতভাবে বলতে পারবো না, বাট বাংলাদেশ থেকে হয়তো বা ট্যুরিস্ট ভিসা পাওয়ার সম্ভাবনা যতটুকু, তার থেকে ওই সমস্ত দেশের পাসপোর্ট নিয়ে ওই দেশ থেকে ট্যুরিস্ট ভিসার পাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য অনেক বাংলাদেশি যেইভাবে হোক টাকাটা ওই সমস্ত দেশে বিনিয়োগ করে 2, 4 অথবা $5 লাখ মতো বিনিয়োগ করে সেই দেশের পাসপোর্ট নিয়ে নিছে। আমেরিকান সরকার বলতেছে ওই সমস্ত দেশকে, তোমরা যে এইভাবে টাকার জন্য পাসপোর্ট বিক্রি করতেছো এবং সেই পাসপোর্ট নিয়ে বেশ কিছু দেশের লোক খুব সহজে আমেরিকায় ঢুকে যাচ্ছে, এটা হতে পারবে না। এটা আমার নিরাপত্তার জন্য ঝুঁকি। তো এই মুহূর্তে যদি কোনো বাংলাদেশি ভাই বোন তারা যদি বড় অঙ্কের টাকা বিনিয়োগ করে তৃতীয় দেশের পাসপোর্টের পিছনে খরচ করে থাকেন, তাহলে আমার মনে হয় তাদের একটু অপেক্ষা করা উচিত, দেখার জন্য কোন কোন দেশ এই নিষিদ্ধের তালিকায় আসে। এক্সিকিউটিভ অর্ডারটা ছিল যে স্টেট ডিপার্টমেন্ট তোমরা নিশ্চিত করো কোন কোন দেশ থেকে আমেরিকায় মানুষ আসা ঝুঁকিপূর্ণ। এতটুক ছিল, এবং 90 দিন পরে একটা রিপোর্ট সাবমিট করো। এখন আমরা তো আর বাইরের থেকে জানবো না আসলে ভিতরে কি হচ্ছে, আশঙ্কা এরকম একটা রিপোর্ট তৈরি করা হবে, এবং বড় বড় খবরের কাগজে দেখা যাচ্ছে যে সেখানে 48টা দেশের নাম আছে। সৌভাগ্যক্রমে বাংলাদেশে এখন নাম শোনা যায় না। যুক্তরাষ্ট্র এখন দক্ষ অভিবাসীদের ডাকছে, এটা একটা কারণ তারা স্কিলের ব্যাপারে সবসময় খুবই মনোযোগী এবং আন্তরিক। তো আপনার কাছে জানতে চাইবো যে কোনো ধরনের ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য কি কি প্রয়োজন হয় এবং পদ্ধতিটা কি হয়? দেখেন, দক্ষ ইমিগ্রেন্টরা কিন্তু আমেরিকাটা গড়ে তুলছে, এটা এখন না, এটা বরাবরই ছিল। আজকে থেকে 100 বছর আগেও ইউরোপ থেকে লোক গেছে। আপনি যদি বড় বড় বৈজ্ঞানিক দেখবেন, অ্যালবার্ট আইনস্টাইন হোক বা এডিসন হোক, এরা কিন্তু সবাই ইমিগ্রেন্ট, তাই না? এরকম আপনি যে বড় বড় ইউনিভার্সিটিতে যান সব প্রফেসররা। আমার মনে হয় না আমেরিকার এখন কোনো হসপিটাল আছে যেখানে যে আপনি ইন্ডিয়ান অথবা বাংলাদেশি অথবা পাকিস্তানি ডাক্তার দেখবেন না, সব জায়গাতেই এরকম আছে। অতএব ইমিগ্রেন্টদের একটা বরাবরই একটা বড় ধরনের চাহিদা আমেরিকাতে ছিল। আর দক্ষর জন্য একটা ভিসা আছে H-1B, দুর্ভাগ্যক্রমে ওটা এখন লটারির মধ্যে চলে গেছে। এই বছরও প্রায় 5.5 লাখ অ্যাপ্লিকেশন করার পরে হয়তো বা 60,000 বা 70,000 ভিসাটা পাবে। তাই যেটা লটারি সেটাকে তো আর কোনো আইনের মধ্যে এই মুহূর্তে বলা যায় না যে আপনি এটাতে অ্যাপ্লাই করলে পাবেন। তবে দক্ষের জন্য EB-2 বলে একটা ভিসা আছে, যাদের PhD ডিগ্রি আছে, এবং বাংলাদেশে এরকম অনেকে আছে। এটার জন্য কোনো এমপ্লয়ারের দরকার নেই, আপনি আপনার নিজের জন্য আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন। ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, অর্থাৎ আমেরিকার স্বার্থে আমার এই লোককে দরকার এবং এর জন্য লেবার সার্টিফিকেশন প্রসেসটা লাগবে না। এবং এটাতে কারা সাধারণত এটার জন্য কোয়ালিফাইড হবেন? যারা বিজ্ঞানী বা যারা প্রফেসর, যাদের আন্তর্জাতিক মানের লেখা আছে, জার্নাল আছে, আর্টিকেল আছে, তারা খুব সহজে এটার জন্য, এবং বাংলাদেশেরও অনেকে এটার জন্য কোয়ালিফাই করছে এটার জন্য। আপনি প্রয়োজন এবং পদ্ধতির বিষয়ে বললেন, খুবই বিস্তারিতই আপনি বললেন। প্রতারণার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আসলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে? প্রথমে একজন সার্টিফাইড লয়ারের সাথে কথা বলার বিষয়টা নিয়ে, যে এটা কি এইভাবে সম্ভব কিনা। কেন আমি অনেক গল্প শুনি যেগুলি কোনোভাবে বাস্তবসম্মত না, এবং আমার মক্কেল হয়তো আমার কথা পছন্দ করে না, কিন্তু এক সময় বোঝা যায় যে এইভাবে তারা অনেক টাকা নষ্ট করে ফেলছে। কানাডায় যেটা হয়, অস্ট্রেলিয়ায় যেটা হয়, সেটা আমেরিকায় হয়তো বা হয় না। ইউরোপে যেভাবে হয় বা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যেভাবে ইমিগ্রেশন হয়, আমেরিকা, প্রত্যেকটা দেশের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, তাই না? তাই অন্য দেশের সাথে আমেরিকাকে তুলনা না করে আমেরিকার ইমিগ্রেশনের জন্য, আমেরিকা ইমিগ্রেশনের কাজ যারা করে, আজকে ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, আপনি রিসার্চ করলে অনেককে পাবেন, অনেক লয়ার পাবেন, যারা তাদের সাথে পরামর্শ না করে শুধু শুধু সময় বা টাকা নষ্ট করা, এটা হয়তো বা বুদ্ধিমানের কাজ হবে না। এই পর্যায়ে একটু ব্যক্তি মানুষটার দিকে আসি, যে কতদিন পরে আসা হলো এবার দেশে? আমার দেশে খুব ঘন ঘন, আমার বছরে 4-5 বার আসে। 4-5 বার? আচ্ছা, কেমন লাগে? খারাপ না। এক কথায় বলাটা খুবই কঠিন, কারণ প্রত্যেকটা দেশের এক একটা বৈশিষ্ট্য আছে। আমিও দেশে আসি একটা ব্যবসার কারণে, যে ব্যবসাটা হয়তো আমি ওখানে করতে পারতাম না, তাই না, আমার কোনো আফসোস নাই। আচ্ছা, যেহেতু আপনি খুবই অল্প সময় পর পর আসেন, পরিবর্তনগুলো আপনার চোখে খুব স্পষ্টভাবে ধরা পড়ার কথা। এই যে বর্তমানে আমাদের যে নব অভ্যুত্থান, বা আমরা যেটাই বলি না কেন, যে দেশ আসলে নতুনভাবে সাজছে, সম্ভাবনাময় হয়ে উঠছে অনেক ক্ষেত্রই।
তো এই যে বাংলাদেশের সম্ভাবনা, এটা নিয়ে কি বলবেন, যে কোন কোন ক্ষেত্রে আপনি সম্ভাবনা? আমার মনে হয় আমাদের আরো অনেক উপরে থাকা উচিত ছিল এর মধ্যে। এটা আফসোস যে আমরা এখনো এই অবস্থায় আছি। আমরা যদি আমাদের যে সীমিত সম্পদ যাই হোক, এটাকে যদি সুষ্ঠু ব্যবহার করতে পারতাম, তাহলে আমার মনে হয় আমরা আরো অনেক সামনে চলে যেতে পারতাম। আশা করি আগায় যাব, কিন্তু এখনো যে খুব একটা দৃঢ়তার সাথে বলতে পারতেছি সেটা না। সময় আসলে বোঝা যাবে, কারণ এরকম পরিবর্তন তো আগেও কয়েকবার হয়েছে। তাই একদম এবার যে সব ঠিক হয়ে যাবে সময় বলবে, আশাবাদী এতটুকু বলতে পারি। সম্ভাবনার কথা যেহেতু আসলোই, আরেকটু বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের চেয়ে আপনার সাবজেক্ট রিলেটেড, আপনি যেহেতু একজন অ্যাটর্নি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে কি কি ধরনের সম্ভাবনা বা কি কি ধরনের সংস্কার আপনি আশা করেন? বাংলাদেশের যে জুডিশিয়াল সিস্টেম, আমি বাংলাদেশেরও বারের মেম্বার, ঢাকা বারের মেম্বার 2010 সাল থেকে, আর আমেরিকাতে 2001 সাল থেকে। আমার মনে হয় এটা একটা বড় সংস্কারের দরকার আছে। এইভাবে কোর্ট কাছারি, মানে আমি আমেরিকার থেকে এসে বুঝি না এটা কিভাবে সম্ভব এখানে, যে শুনানিগুলি এত দেরিতে বা কিভাবে হচ্ছে, শুনানির রায় কিভাবে এগুলি নিয়ে আমার মনে হয় বড় ধরনের একটা চিন্তার ব্যাপার আছে। দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের জায়গা থেকে আসলে অনেক ধরনের পরিকল্পনা থাকতে পারে, যে বা পরামর্শ থাকতে পারে, যে দেশটা এভাবে এগিয়ে গেলে দেশটা আরও সমৃদ্ধ হবে, বা ওভাবে এগিয়ে গেলে আরও সমৃদ্ধ হবে। আমরা সাধারণরা যে দৃষ্টিতে দেখব, আপনাদের দেখার দৃষ্টি আরও বিস্তৃত হবে, আরও ওয়াইড পরিসরে হবে। একটু শুনি যে এ ধরনের কোনো সম্ভাবনা আপনি আশা করেন কিনা। আমাদের একটু ধৈর্য ধরতে হবে সবকিছুতে। আর আমাদের যে রাজনৈতিক নেতারা আছেন, তাদেরকে শুধু নিজের ভালোটা খেয়াল না করে দেশের কি ভালো হয় সেদিকে আরেকটু নজর দিতে হবে। তাদের নিচে, তাদের আওতায় যারা কাজ করে তাদেরকে পরামর্শ দিতে হবে ঠিক মতো কাজ করার জন্য। শুধু ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে দিলে দেশটা আগায় যাবে না। এই আমার মনে হয় আমাদের দেশে এটা একটা বড় একটা প্রবলেম। দারুণ বলেছেন। আসলে পুরো আলোচনা থেকে অনেক কিছু আপনার থেকে জানতে পারলাম, এবং ভবিষ্যতেও আপনার কাছ থেকে হয়তো বা অনেক কিছু আমাদের জানার আছে। আজকের মতো শুভকামনা জানাবো। আপনি যদি আরটিভির দর্শকদেরকে কিছু বলতে চান, বলতে পারেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে এবং আরটিভি কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমার জন্য একটা বড় সুযোগ দর্শকদের কাছে এভাবে সরাসরি যাওয়ার জন্য। আমি যেহেতু আইন বিষয়ে কাজ করি, সবাইকে অনুরোধ করব কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় ব্যয় করে যারা প্রফেশনাল এই লাইনে তাদের সাথে কথা বলার জন্য। আমাদের দেশে এটা একটা বড় সমস্যা। এই আপনি যেটা বলছেন একটু মিডিয়াতে দেখেই একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আপনি নিলেন, আপনি 20,000, 25,000, 30,000 ডলার খরচ করবেন, তাই না, আমেরিকায় যাওয়ার জন্য। $200 খরচ করে একটা আমেরিকান লয়ারের সাথে কথা বলেন। $200 আমাদের জন্য অনেক টাকা বাংলাদেশে, কিন্তু আপনি যদি 30 লক্ষ টাকা খরচ করবেন, সেখানে আপনি 25,000 টাকা খরচ করে একজন আমেরিকান সার্টিফাইড লয়ারের সাথে কথা বলে জিনিসগুলি ভেঙে নেন, বুঝে নেন কতটুকু বাস্তবতা। এতে অনেক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। খুব সুন্দর বলেছেন। অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন। আপনাদের ধন্যবাদ এবং সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা পুরোটার সময় কথা বলছিলাম আমাদের যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জনাব এহসানুর রহমানের সাথে। দর্শক, আজকে পুরোটা সময় জুড়ে তার থেকে আমরা অনেক কিছু জেনেছি। তার থেকে যে বিষয়গুলো জেনেছি সেগুলোর আলোকে যদি আমরা সামনের দিনগুলোতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকি, সেগুলো আমাদের জন্য ফলপ্রসূ হবে, এটি আমাদের বিশ্বাস। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক এই আয়োজন থেকে। ভালো থাকবেন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। আল্লাহ হাফেজ।